হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানের ইফতার নিয়ে আমাদের বিশেষ আয়োজন কফি ওয়ার্ল্ড প্রেজেন্স স্মাইল অফ ইনোসেন্স প্রোগ্রাম। কফি ওয়ার্ল্ড তাদের নিয়মিত আয়োজনের পাশাপাশি রেখেছে 3টি বিশেষ প্ল্যাটার এবং 2টি স্মুদি, ম্যাঙ্গো স্মুদি অ্যান্ড স্ট্রবেরি স্মুদি। তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক কি থাকছে আজকের ইফতার আয়োজন। স্মাইল ইমোটিক্সে পাচ্ছেন ক্যাফে লাতে, mocha frappe with extra add-on whipped cream, chocolate chip cookie, Oreo cookie, chocolate syrup, chocolate chip, cherry, waffle with ice cream and blueberry topping with extra add-on marshmallow. জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নির্মল হাসির কোনো বিকল্প নেই, আর হাসির পরিপূর্ণ নির্মলতা আসে আশপাশের মানুষগুলোকে ভালো রাখার মাধ্যমে। আমাদের সমাজে এমন সব স্বপ্নবাজ উদ্যমী তরুণ রয়েছেন যারা তাদের নিজ মেধা, যোগ্যতা এবং কর্মদক্ষতা দিয়ে আশপাশের মানুষের মুখে প্রতিনিয়ত হাসি ফুটিয়ে যাচ্ছেন, কাজ করছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে চেঞ্জ দ্য লাইফ ফাউন্ডেশন। আমাদের সাথে আজকে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন চেঞ্জ দ্য লাইফস ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার জাহিদ হোসেন সুমন, এবং সেই সাথে আরও রয়েছেন চেঞ্জ দ্য লাইফস ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মহিউদ্দিন। সুমন ভাই, আপনি পেশাগত জীবনে 2003 থেকে 2016 পর্যন্ত বেশ কয়েকটি সংগঠনে ছিলেন। সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিলেন যে নিজের একটা সংগঠন হবে এবং সেটা সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে করছেন। আপনার এই চেঞ্জ দ্য লাইফস ফাউন্ডেশনের শুরুর গল্পটা আমরা শুনতে চাই। 2003 থেকে 16 পর্যন্ত 13 বছর যে পেশাগত জীবন, আমি বিভিন্ন এনজিওতে কাজ করেছি এই সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে। কিন্তু সেখানে দেখা যায় যে কাজগুলো সব প্রজেক্ট ভিত্তিক, ডোনার ভিত্তিক। ডোনার যেভাবে বলে সেভাবে কাজ করতে হয় আমাদের। নিজের স্বাধীনতার কোনো জায়গা, চিন্তার স্বাধীনতা জায়গা, যে আমি এইভাবে করতে যাচ্ছি কিন্তু এভাবে করা যাবে, যেমন ডোনার চাহিদা সেটা। সেইটা ভাবলাম না, তাহলে আমার চিন্তার বাইরে কাজ না করলে তো এই বাচ্চাদের আরও ভালোভাবে কাজ করা যাবে না। সেই চিন্তা থেকে আসলে মাথায় এক যে নিজে কিছু কাজ করবো যেখানে ডোনারের বাধাটা আসবে না। আর আরেকটা উদ্দেশ্য ছিল, যখন আমি আমার চিরাঙে বড় হয়েছি, চিরাং যখন ঢাকায় আসতাম, নামতাম এয়ারপোর্ট রেল স্টেশনে, দেখতাম যে এই বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, এদের দেখার কেউ নাই। আচ্ছা। কিন্তু কমলাপুর গেলে দেখলাম যখন স্কুল আছে, সেন্টার আছে বিভিন্ন, কিন্তু এইখানে কেউ না, কাজ করে না। তাহলে আপনার চেঞ্জ দ্য লাইফস ফাউন্ডেশনের শুরুটা হলো হচ্ছে এয়ারপোর্ট স্টেশনের ছিন্নমূল শিশুদেরকে দিয়ে। তাদের এতে যে কিছু করতে চাই আমি, সেই চিন্তা থেকে যে শুরু করে দিই যে এই বাচ্চার জন্য কিছু করা যায় কিনা। সেই চিন্তা থেকে 2011 থেকে আমরা কাজ শুরু করলাম এই বাচ্চাদের। আচ্ছা, শুরুর দিকে আপনাদের তাদেরকে শিক্ষার জন্য যখন ডাকলেন বা আসতে বললেন, তখন কি তারা এটাতে ইন্টারেস্টেড ছিল? কারণ কিন্তু মানুষ, ওদের কিন্তু মেইন জিনিসটা থাকে যে ওদের পেটে ক্ষুধা। হ্যাঁ, এই বাচ্চারা কাজ করতে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক চিন্তা ভাবনা বদলে গেছে আমার। যখন প্রথম আমার ভাবতাম যে এটা গরিব বলে হয়তো রাস্তায় আসছে, যখন মিশলাম, জানলাম, দেখলাম যে না, এরা আসলে দারিদ্র মূল কারণ না। এদের মূল কারণই হলো এদের বাবা মা প্যারেন্টিং এর জায়গাটা, দেখা যাচ্ছে বাবা মা একের অধিক করছে, পরিবারে ভালোবাসা পাচ্ছে না, সবসময় চলে আসছে রাস্তায়। আস্তে আস্তে পাওয়া মানুষ তাদের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড, পুলিশ বা প্রশাসনের নেগেটিভ, যার জন্য তাদের মধ্যে আমরা একটা সবসময় নেতিবাচক প্রক্রিয়াটা দেখি। ওই যেটা বলার জন্য এটা ভাঙতে হবে। ওই ভাঙতে কি করলাম, তাদের মতো হয়ে গেলাম আমরা, যারা আমাদের যুক্ত ছিল ভলান্টিয়ারদের নিয়ে, যে আমরা কাপড় চোপড় নর্মাল, এটা টি শার্ট, জিন্স প্যান্ট, স্ট্যান্ডার্ড থাকতো, সেটা মিশতাম, কথা বলতাম, সময় দিতাম, যাতে করে ওরা বুঝে যে আমাকে তারা ভালোবাসে। তাদের মতো করে আমরা তাদের গ্রহণ করলাম, তাদেরকে জয় ধরতে আমরা কোনো বাধা দিতাম না। এটা আসলে স্বাভাবিক, যে মনে করতো যে ময়লা হতে পারে কিন্তু সে আমাকে নিচ্ছে। এই জায়গাটা আমাদের ব্যারিয়ারটা, এই যে প্রথম যে ব্যারিয়ারটা ভাঙলাম, যে ওদের মধ্যে ভয়টা ভেঙে দিলাম যে আসলে এই ভাইয়া আপারা তাদের ভালো চায়, বিশ্বাসে যারা তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, বাধা। এই ফলে যখন বাধাটা ভাঙে গেল, তখন আমার কাজ করে সুবিধা হলো। এখন আমার ছুটি আসলে তারা এখন আপনারা স্টেশন দিয়ে দেবে, জাহিদ ভাই বা মহিউদ্দিন ভাই বলে সবাই চিনে পাচ্ছেন। আচ্ছা, এটা আমাদের জয়। এই ছিন্নমূল শিশুগুলো এখন আপনাদের স্কুলে এসে পড়ছে? হ্যাঁ, স্কুলে আমাদের, যদি আমি স্কুল বলি, এটা আসলে তথাকথিত স্কুলের মতো না। কারণ হচ্ছে এই বাচ্চা যে বললাম যে পরিবার থেকে ভালোবাসা না পেয়ে চলে আসতেছে, আসার আরেকটা কারণ আছে। আপনারা কি পুঁথিগত বিদ্যার পাশাপাশি ওদেরকে বিভিন্ন নৈতিক শিক্ষাগুলো দিচ্ছেন? আমাদের স্কুলটা মূল এটাই হলো যে
তথাপিত বিল্ডিং এর মধ্যে না, এটা প্ল্যাটফর্ম স্কুলটা হচ্ছে 2 আচ্ছা। ঘন্টার জন্য। আচ্ছা। আমরা দড়ি বেঁধে আলাদা জায়গা করে হ্যাঁ, ওখানে হ্যাঁ, আমরা পড়ালেখাটা দিচ্ছি, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে অন্য। উদ্দেশ্য ওদেরকে হলো যে ওদেরকে ওই যে নেগেটিভ জায়গা থেকে বের করে নিয়ে আসা। বের কথা আমরা যেটা করি, পড়ার সাথে সাথে খেলাধুলা বেশি দেখে, এটা খেলাধুলা পছন্দ করি। জি। ক্যারাম বোর্ডটা জি। খুবই পছন্দ হয়, ক্যারাম বোর্ড খেলাটা। আমরা খেলাটা দিচ্ছি, তাদেরকে চিকিৎসা দিচ্ছি, খাওয়া দিচ্ছি, কিন্তু উদ্দেশ্য অন্য, আমরা মোটিভেশন দিচ্ছি। কিন্তু আপনারা হচ্ছে এখানে শুরু করলেন এই যে ছিন্নমূল শিশুদেরকে, যেটা আমরা দেখি যে সমাজের সংগঠনগুলোর তারা সবাই শিশুদেরকে নিয়ে কাজ করছে, কিন্তু এই শিশুরা যখন কিছুটা বড় হয়ে যায় এরপরে তারা তাদের আসলে পেশাগত জীবনে যাবে, সেই ক্ষেত্রে আপনাদের কতটুকু সাপোর্ট? আমাদের এখানে যে প্রথম বললাম যে আমরা প্রথমে এদের আসার পর ভয়টা ভাঙালাম, তারপরে নেম এন্ট্রি করলাম, নেম এন্ট্রি করার পর এদের মধ্যে আমরা কাউন্সিলিং মোটিভেশন বুঝাই। আমাদের যে গুরুত্ব তুমি বুঝাবা যে এই জীবনটা যে ভালো জীবন না, এই জীবনটা সম্মানজনক জীবন না। এরপর তাদেরকে আমরা চেষ্টা করি, যখন এই জায়গা তৈরি হয় যে না বুঝতে আমরা ভালো জায়গায় যেতে চাই, তখন আমরা তাকে 2টা পথ দেখাই। আমাদের কাজ হলো পথ দেখানো। আচ্ছা। সিদ্ধান্ত তার একটা পথ হলো যে তুমি হয় পরিবার ফিরে যাও, আমরা তার পড়া খরচ দেবো। আর যদি না যাও তাহলে তুমি কোনো বাংলাদেশ অনেক এনজিও যাদেরকে দীর্ঘমেয়াদী কাজ করে, সেখানে তুমি চলে যাও, আমাদের তোমাদের রেফার করে দেবো ওখানে। তো এই 2টা হচ্ছে আমাদের মূল টার্গেট। আচ্ছা। দেখা যায় এর মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে আমাদের ভিত্তিটাকে মজবুত করে তারপরে থেকে একটা স্বপ্ন আমাদের যে পথ শিশু মুক্ত বাংলাদেশ। আচ্ছা, একটা বাচ্চাও থাকবে না। অসাধারণ। এই জন্য আমরা কি করি, ওদেরকে উদ্দেশ্য থাকে সবসময় যে কথাবার্তায় তোমরা চলে যাও কোনো সংস্থায় বা পরিবারে। আর যারা বড় শিশু, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা, যেহেতু বাংলাদেশে আমাদের একটু পিছিয়ে আছি আমরা, যে আমরা প্রাইমারি স্কুল যখন 10 বছর বয়সে একটা ছেলে, কারণ এখানকার যে বাচ্চার বেশি বয়স কিন্তু 9 থেকে 14। আচ্ছা। কিন্তু শিক্ষা নেই, ফলে যখন স্কুল ভর্তি করাতে যাই আমরা, বলতে 1-এ বাচ্চার ভর্তির বয়স নেই, কিন্তু বাচ্চা কই যাবে? আবার যে আমাদের সময় অনুযায়ী 14 বছর আগে কিন্তু কোনো বাচ্চা লেবারটা যেতে পারবে না, সেটাও পাচ্ছি না আমরা। তো এই জায়গায় যে সরকার ভাবে যে বাংলাদেশে কিন্তু প্রাইমারি শিক্ষা ক্ষেত্রে আমাদের একটা বিশাল আমরা অগ্রগতি হয়েছে, তৃণমূল পর্যায়ে আমরা স্কুল কিন্তু এখন, ফলে আমরা যদি প্রতিটা প্রাইমারি স্কুলে এই নন ফর্মাল এডুকেশনটা সরকার করতে পারে বাধ্যতামূলক এবং উইথ কারিগরি এডুকেশন, তাহলে আমার বিশ্বাস যেখানে একটা আমাদের যে বড় বাচ্চাটা আপনি বললেন, ভালো প্রশ্ন যে এরা কই যাবে আসলে। কারণ একটা লেভেল পর্যন্ত গড়ায় দেওয়ার পরে আমরা তাদের ভবিষ্যৎ দিচ্ছি না, এটা কিন্তু তখন আরো অনেক বেশি অনিশ্চিত হয়ে যায়। আমি আপনাদের একটা সুপার দিতে পারি যে আমি বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে সাথে আমাদের একটা এমইউ হয়ে গেছে, যে তারা বেশ কথা তার 16 বছর পর আমরা যদি কোনো বড় শিশু দিই, তারা তাদের জবে, যেমন আমার একটা কর্মজীবনে তাদের একটা সিকিউরিটি গার্ড, সিকিউরিটি মানে গার্ডে যে কোনো কিছু একটা হোক, যে তাহলে তাদের সম্মানজনক সৎভাবে তারা উপার্জন করছে। এখন ওই জায়গাটা আমাদের চ্যালেঞ্জে আমরা এই যে মাঝখান সময়টা করে রাখবো। বড় বাচ্চাদের বড় এনজিওগুলো নিচ্ছে না, কারণ ওরা নিচ্ছে 8 থেকে 10 বছর বাচ্চা, মানে 1-এ ভর্তি করবে। কিন্তু এই বড় বাচ্চা, এই জন্য আমরা ভালুকাতে আমরা একটা জায়গা পাইছি, একজন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মারা গেছেন, তার বাবা দান করছেন 10 কাঠা। সেখানে আমরা চ্যালেঞ্জ, ওখানে আমরা প্রশিক্ষণ ইনস্টিটিউটে বললেন যে রেখে 4 বছর মেয়াদি একটা প্রশিক্ষণ দিয়ে তারপরে কর্মজীবন তাকে, যেহেতু 14 পর তাকে ট্রেনিং দিলাম, জব ট্রেনিং এ 16 পর সে জবে চলে গেছে, 16-18 পর। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই, আমরা খুব অল্প সময়ে আসলে আপনাদের একটা ডিটেইল প্ল্যানিংটা জানতে পারলাম, যে যেখান থেকে শুরু করেছিলেন এবং কোথায় যেতে চান। আমি একটু কথা বলতে চাচ্ছি মহিউদ্দিনের সাথে, যিনি আছেন কোঅর্ডিনেটর হিসাবে। মহিউদ্দিন ভাই, আপনি চেঞ্জ দ্য লাইফস ফাউন্ডেশনে কোঅর্ডিনেশনের দায়িত্ব পালন করছেন, এবং যতটুকু জানি যে পেশাগত জীবনে আপনি একজন স্টুডেন্ট, এবং সেই স্টুডেন্ট পড়াশোনার অনেক চাপ, সেখান থেকে আপনি কিভাবে বেছে নিলেন যে এরকম একটা সমাজসেবামূলক সংগঠনের সাথে আবার বাড়তি সেবা দিয়ে কাজ করবেন? আমি চেঞ্জ দ্য লাইফস ফাউন্ডেশনের সাথে 2012 সাল থেকেই জড়িত হয়েছি। এটার পিছনে কারণ ছিল যে আমি ছোট থেকেই বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের দেখে অনুপ্রাণিত হতাম যে ওদের জন্য কিছু করা। আর আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি সোশ্যাল ওয়ার্কে পড়ছি, যেহেতু আমি সোশ্যাল ওয়ার্কার হব, অবশ্যই আমাকে তাদেরকে নিয়েই কাজ করতে হবে যারা সমাজে সুবিধাবঞ্চিত। সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি চলে আসি চেঞ্জ দ্য লাইফসের এই প্ল্যাটফর্মে। বর্তমানে আমরা পথ শিশুদের সেবা দিচ্ছি। বিশেষ করে আপনারা শুরু যখন করেছিলেন তখন কতগুলো শিশু ছিল? আমরা যখন 2012 সালের দিকে শুরু করি, তখন আমাদের এখানে প্রায় 100-120 এরকম বাচ্চা ছিল। আচ্ছা। বর্তমানে এটা ক্রমহ্রাসমান। সেটা আমরা পেছনে যেটা হচ্ছে কারণ, সেটা হচ্ছে যে আমরা আজকে শিশুদেরকে বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছি, যারা দীর্ঘমেয়াদী সুবিধা দিচ্ছে। সফলতার হার আপনাদের অনেক বেড়ে যাচ্ছে। সেটা আমরা আমাদের সফলতা হিসেবেই ধরে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ মহিউদ্দিন ভাই আমাদের সাথে আজকে এসে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, কফি ওয়ার্ল্ডকে অনেক ধন্যবাদ।
আমরা এই অনুষ্ঠানটি শুরুর পূর্বে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কিছু একটা করার তাগিদে সম্মিলিত সহযোগিতার কথা বলা হয়েছিল। আমাদের সে আহ্বানে সাড়া দিয়ে কেউ আর্থিকভাবে এগিয়ে এসেছিলেন, কেউ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সামনে এগিয়ে চলার সাহস দেওয়ার জন্য। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন মানবকণ্ঠ পত্রিকার বিনোদন প্রধান এবং সেই সাথে গীতিকার, নাট্যকার ও অভিনেতা রেজাউর রহমান রিজভী। রিজভী ভাই, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকে আমরা সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে যারা কাজ করছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য মূলত প্রোগ্রামটি তৈরি। পেশাদারিত্বের জায়গা থেকে আপনি আমাদেরকে কতটুকু সমর্থন বা পাশে দাঁড়াতে পারেন? আসলে আমি যেটা মনে করি যে আমার নিজ পেশার জায়গাটা, যেটা আমরা কাজ করি, যে সেগমেন্টে কাজ করি, এই সেগমেন্টে অনেক কিছু করা যায়। আসলে আমরা যদি যার যার জায়গা থেকে আমরা এগিয়ে আসি বা আমরা যদি মনে করি যে আমার যে এফোর্টটা দেওয়া যায়, তাহলে কিন্তু বিষয়টা অনেকখানি সহজ হয়ে যায়। আমরা যাদেরকে নিয়ে ভাবি না, যারা আমাদেরকে ভাবার বস্তু হয় না, তাদেরকে ভাবার বিষয় আছে। আসলে সব কিছু রাষ্ট্রের দায়িত্ব এমন না, ব্যক্তির দায়িত্ব আছে। সেক্ষেত্রে আমরা যদি সাংগঠনিকভাবে হোক, ব্যক্তিকেন্দ্রিক হোক, যদি আমরা যার যার জায়গা থেকে প্ল্যান করি বা কীভাবে করা যায় একটা উদ্যোগ গ্রহণ করি, সেটা হয়ে যায়। এক্সাম্পল আজকে অনুষ্ঠানটি, এটা কিন্তু একটা উদ্যোগ, একটা ব্যক্তির উদ্যোগ, একটা প্রতিষ্ঠানের উদ্যোগ। এই উদ্যোগের কারণে ফলে আজকে এই বিষয়টা হচ্ছে। তাও মনে হয় কি যে আমি আমার জায়গা থেকে যে করতে পারি বা অন্যরা যে করতে চায়, সেটাকে অবশ্যই সমর্থন করতে হবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ রিজভী ভাই আমাদের সাথে আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং এভাবে সমর্থন ব্যক্ত করার জন্য। আপনাকে ধন্যবাদ, কপিওয়ারকে ধন্যবাদ। আসলে আমার মনে হয় সবাই যদি এভাবে নিজ জায়গা থেকে এগিয়ে আসে, তাহলে এই বিষয়টা আরও ছড়িয়ে যাবে। অবশ্যই। প্রতিনিয়তই আমরা যখন সমাজের নেতিবাচক চিত্রগুলো দেখে হতাশার সাগরে ডুবে যাচ্ছি, ঠিক তখনই হয়তো চেঞ্জ দ্য লাইভস ফাউন্ডেশনের মতো সংগঠনগুলোর এমন উদ্যোগ অথবা একজন মিডিয়া কর্মী রেজাউর রহমান রিজভীর যে সমর্থন আমাদের সাথে রয়েছে, এরকম যদি আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলোকে এক করেন, তাহলে আগামীর সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়া খুব বেশি কিছু নয়। প্রয়োজন আপনাদের সদিচ্ছা এবং সেই জায়গা থেকে সহযোগিতা। ভালো থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।